কে নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনে? জাতীয় সংসদে দাঁড়িয়ে বলে ঠিক আছে দিয়ে দিলাম, বাতিল করলাম। তারা চেয়েছিল সংস্কার, সেখানে তারা আরো একগুণ বেশি পেয়ে বাতিল হয়ে গেল। এবং বাতিল 4 বছর থাকার পরে যখন আবার এটা নতুন করে আবার উঠে আসলো, সেটাকেও কিন্তু নির্বাহী, এখানে আমরা যে সংবিধান দেখি আমাদের, সেই সংবিধানে কোথাও এরকম কিছু লেখা নাই যে কোটা দিতে হবে। একটা জায়গায় লেখা আছে যে অনগ্রসর কোনো কাউকে, অনগ্রসরের মধ্যে কিন্তু মুক্তিযোদ্ধা পড়ে না, যেটা নিয়ে কথা। আর এই আন্দোলনকারীরা কিন্তু বাতিল চায় নাই, তারা সংস্কার চেয়েছিল। তারা অনেক কিছুই বাতিল করতে চায় না, লাইক আপনার প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী বা আপনার নৃতাত্ত্বিক অথবা নারী কোটা, এগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। যেটা নিয়ে ছিল সেটা নিয়েই আগুনে ঘি ঢেলে দিল কারা? সরকার প্রধান। আবারও সেই ঘি ঢালাটা এমন একটা জায়গায়, এত সেন্সিটিভ জায়গায়, কারণে অকারণে যারা চেতনা বিক্রি করে খায়, বিক্রি করতে করতে একটা জায়গায় যে কোথায় গিয়ে থামতে হবে তারা সেটাও ভুলে গিয়েছিল। না, কিন্তু নীলুফার চৌধুরী মনি, আমি আপনার প্রেক্ষাপটের জন্য ধন্যবাদ। আপনি পুরো বিষয়টি 18 আন্দোলন থেকে বলছেন। 18-19 তারিখ মানে 16, 17, 18 সেই সময় যে ঘটনা ঘটলো সেই পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি, আমার ধারণা দর্শকরাও জানেন। এখন এই আন্দোলন যেটি হচ্ছে, আন্দোলন তো আজকে আমরা বিক্ষোভ দেখেছি, গণবিক্ষোভ। গুড পয়েন্ট আপনার। এখন যে আন্দোলন চলছে, আন্দোলনের নেতৃত্ব কারা? না, আপনি আমাকে একটা কথা বলেন, 18-19টা কিন্তু সাধারণ কোনো দিন না। সেই দিন যে পৈশাচিক অত্যাচার হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের উপর, যত ছেলে মেয়েরা মারা গিয়েছে, যত মানুষ মারা গিয়েছে, যত আপনার রাস্তার লোক, রিক্সাওয়ালা বা যারাই পান দোকানদার থেকে শুরু করে ছাদের উপর যে বাচ্চাটা খেলতে গিয়েছে সেটা থেকে শুরু করে, এটাকে আপনি কোন ভাবে নেবেন? আপনি যখন দাবানলটা জ্বালিয়ে দিলেন, তারপরে দাবানল কিন্তু আপনার এক বাটি পানিতে দাবানল নিভবে না, সেই নিভার জন্য কিন্তু আপনার হেলিকপ্টারে পানি দিতে হয়, কিংবা আরো অনেক মেশিন দিয়ে পানি দিতে হয়। সেটা আপনি না করে আপনি যদি হুঙ্কার ছুড়েন এবং আপনি যদি বলেন যে আমার সবকিছু রেডি, আমার এদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, আপনি যদি এই কথাগুলো বলেন, এবং আপনি যদি যেভাবেই হোক না কেন মেট্রো রেল ধ্বংস হয়েছে বা ধ্বংস হয় নাই, একটা স্টেশনের কিছুটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলা কিন্তু পূরণীয়, অপূরণীয় না। একটা জীবন কিন্তু অপূরণীয় ক্ষতি, সে হোক রাস্তার লোকের জীবন, হোক প্রধানের জীবন। আপনার কথা আমি তো সেইখানে এতগুলো জীবন গেল, এখন পর্যন্ত আমরা জানি না কতগুলো জীবন গেছে, সেটা স্পষ্ট। কিন্তু স্পষ্ট না। তারপরে যে বিচারপতি দিলরুজ্জামানের কমিশন গঠন করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন হাসপাতালে গিয়েছেন, যে জায়গাগুলোতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেগুলো তিনি পরিদর্শন করেছেন। আমি কিন্তু সহজে জানতে চেয়েছিলাম যে তারপরে যে আন্দোলন চলছে, এই আন্দোলনের নেতৃত্ব আসলে কে দিচ্ছে? এই আন্দোলন অবশ্যই ছাত্ররা দিচ্ছে। আপনি তো নিজেই দেখছেন যে ছাত্ররা, আজকের দিনটাই দেখেন, আমরা এখন সন্ধ্যা 8টা বাজে রাত, আপনার ধরেন দুপুরের পর থেকে যে আন্দোলনটা, এই যে এর মধ্যে উত্তরায় যে গুলাগুলিটা হলো, গুলি তো আর ছাত্রছাত্রীদের কাছে ছিল না বা সাধারণ পাবলিকের কাছেও ছিল না। গুলির যে ডিজাইনটা, যে সব গুলি চলে যাদের সরকারের কাছে থাকে, সেগুলো যখন চললো, আপনার খুলনায় গুলি চললো, কারা? পুলিশ হামলা করলো ছাত্রদের উপর। এখানে ছাত্ররা কারা? আমাদের সন্তানরা। পুলিশের ধরেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজেপি বলেন, আমাদের প্রত্যেকেরই সন্তান ওখানে আছে। তো তারা তো ওইভাবে কাজ করার কথা। গুলিটা তো আকাশে করতে পারে, গুলি কেন মানুষের বুকের মধ্যে করতে হয়? আজকে শহীদ মিনার শাহবাগেও আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা যারা বিক্ষোভ করেছেন, সেখানেও আমরা একদম পাশাপাশি অবস্থানে দেখেছি। আবার আসবো আপনার কাছে। মানে আমার প্রশ্ন ছিল যে, মানে আমরা আজকে বিষয়টি নির্ধারণ করেছে যে আন্দোলনের নেতৃত্বকে শিক্ষার্থী না রাজনীতিক, মানে জনাব আমিনুল ইসলাম আমিন, আপনি কি মনে করেন এখনো ছাত্ররাই কি সেই নেতৃত্বে আছে? সেই নেতৃত্ব আমরা কয়েকজন সমন্বয়কের নাম জানি, তাদেরকে আমরা কিছুক্ষণ আগেও ফেসবুকে কারো স্ট্যাটাস দেখেছি, আবার কেউ দিতে অপরাগতা জানিয়েছেন। সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়? আপনাকে শুভেচ্ছা, দেশবাসী এবং বিজ্ঞ আলোচক সবাইকে সালাম জানাচ্ছি। আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে নেতৃত্বে কারা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি আমি বলি কোটা সংস্কার আন্দোলন, তাহলে এটা ঠিকভাবে আমি অ্যাড্রেস করতে পারছি কিনা। এক, নেতৃত্বে কারা দৃশ্যত মনে হচ্ছে ছাত্ররা, দৃশ্যত। কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মিডিয়ার মধ্যে জানি যে ওদের 60 জন 60 সমন্বয়ক আছে, কেউ কাউকে চিনে না, এবং ওদের প্ল্যানগুলো যখন দেখি এভাবে হবে, তখন কিন্তু মনে হয় না যে নেতৃত্বে শুধু ছাত্ররা।
আমি একটা জিনিস খুব স্পষ্ট, শুধু ছাত্ররা না মনে হয় আমি বলছি, আমি সারা প্রাগ্দশর তারা এখন আমরা যেটা আমি আসছি, সুতরাং তারা তো করতেই পারে না। আমি আসছি, সেটা হচ্ছে কি, প্রথমত আমি খুব স্পষ্ট একটা কথা বলি যে এই আন্দোলনে এক ফোঁটা রক্ত ঝরে সেটা আমরা চাইনি। জুলাই 1 তারিখ থেকে তারা রাস্তায় এসছে, 15 তারিখ পর্যন্ত রাস্তায় ছিল, কাউকে কিন্তু ফুলের টোকাও দেওয়া হয়নি। এবং ওরা রাস্তায় আসার সাথে সাথে কিন্তু সরকারি কোটা বাতিলের রায়ের, কোটার পক্ষে যে রায় হাইকোর্টে, সে রায়ের বিরুদ্ধে আপিল করে আমরা বারবার বলেছি আমরা তোমাদের পক্ষে আছি, তোমরা ঘরে যাও, যায়নি। দাবিটা যদি শুধু কোটা কেন্দ্রিক হতো ওরা ঘরে ফেরত যেত। ওরা এটা বোঝে না সেটা আমি বিশ্বাস করি না, কারণ সরকার তাদের হয়ে রায় আপিল করেছে কোর্টের রায়ের বিরুদ্ধে যে আমরা কোটা বাতিল চাই, কিন্তু তারা অপেক্ষা করেনি। এই অপেক্ষা না করা, অধৈর্য হয়ে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী দুপুরে সাংবাদিক সম্মেলনে বলেছেন একটি বক্তব্য, সেটাকে বিকৃত করে মধ্যরাতে হলে হলে স্লোগান, নতুন স্লোগান তৈরি করা, বিজয় ৭১ হামলা, এবং এগুলো কিন্তু এই দৃশ্যগুলো যখন আপনি সামনে নিয়ে আসবেন তখন বিশ্বাস করার কোনো কারণ নেই যে এর পেছনে শিক্ষার্থীরা এর নেতৃত্বে আছে। দৃশ্য তো তারা, কিন্তু এই জন্য আমি বলছি যে পেছনে কে। এখন আজকের পর্যায়ে আসি। হ্যাঁ, অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি বলেছি আগেও, আমি ফেসবুকে লিখেছি যে আপনার পাবনার সাইদের মৃত্যু যেমন আমার কাঁদায় অ্যাজ এ হিউম্যান বিং, রংপুরের ঠিক একইভাবে চট্টগ্রামে 6তলা ভবন থেকে ফেলে খুঁচিয়ে হত্যা করা আমার কাঁদায়, কারণ আমি মানুষ, বিচার হওয়া উচিত। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী মনিয়াপা যেটা বলছেন যে জীবন অপূরণীয়, সম্পদ ফেরানো যাবে, ট্রু। এটা মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুও বলেছেন, যখন উনি বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন, তিনি বলেছেন যে এতগুলো প্রাণ ওগুলো কীভাবে ফেরত দেব, সম্পদ আজকে না হয় কালকে হয়তো করতে পারবো, উপলব্ধি এক জায়গায়, এখানে কোনো ভিন্নতা নেই। এবং দেখুন, আমি এখনই বলছি না যে এই মৃত্যুর জন্য কে কতটুকু দায়ী, কিন্তু আপনি দেখুন একটা জিনিস খেয়াল করুন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন, যখন আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হলো যে জাতিসংঘ এখানে এটা ইনভেস্টিগেট করতে চায়, বলা হলো যে আন্তর্জাতিক অ্যামনেস্টি ইনভেস্টিগেট করতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন আমি জাতিসংঘের আহ্বান করছি, আপনি আসুন ইনভেস্টিগেট করুন, এবং প্রয়োজনে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও আসুক, ইনভেস্টিগেট করুক, তারপরে বের করা হোক কারা জড়িত। এখন বিচারটা তো আপনি অ্যাডভান্স করতে পারবেন না, এটাতে প্রক্রিয়া আছে। তো এখন সেটাও তো আমরা অপেক্ষা করছি না, এটা তো আজকে বললে বিচারটা হয়ে যাবে না, যে কোনো জিনিসই একটা প্রক্রিয়ার বিষয় আছে। তো এই জায়গায় আরেকটা জিনিস, সেই আস্থা জায়গাটি তৈরি হয়েছে কিনা আমি বলছি যে দৃশ্যত নেতৃত্ব হয়তো তাদের হাতে, কিন্তু পেছনে কে, এই জন্য অবশ্যই আন্তর্জাতিক তদন্ত। ছাত্রলীগ তো মার খেয়ে মরেছে, এদের কাছে তো বন্দুক ছিল না, গুলি করে মারে নাই, ঠিক আছে। যখন কোনো অনেক লোকের মাঝখানে কাউকে মারা হয়, সবাই একটা করে কিল খুশি দিলেই কিন্তু এরকম আমরা অনেক দেখেছি রাস্তায়, মার খেয়ে অনেক ছিনতাইকারী থেকে শুরু করে অনেকে, ওটা কিন্তু ওইভাবে দেখা যায় না। আর যেখানে যে ঘটনাটা তারা ভিডিও করার কথা না, কিন্তু যখন পুলিশ গুলি করছে, পুলিশের গুলির পারমিশনটা কে দিল আপনি বলেন? পুলিশ, আর্মি, বিডিআর এদেরকে কে দিল? পারমিশন ছাড়া কি তারা কোনো গুলি করতে পারে না। যদি গুলি করতো তাহলে কি হতো? তাহলে কিন্তু তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতো। তারা কিন্তু কাঠগড়ায় দাঁড়াবে দূরের কথা, হেলিকপ্টার থেকে গুলি করে ছাদের মানুষ মেরে ফেলেছে, 6 তলা 5 তলা 3 তলার মানুষ। আপনি যে 2-3 দিনের কথা বলছেন, সেই 2-3 দিনের পরবর্তী সময় তো এই যে যেটি বলা হলো যে তদন্ত হবে, যার হাতে খুন লেগে আছে, রক্ত লেগে আছে, যে নিজেই হুকুম দিয়ে গুলি করিয়ে মেরেছে এতগুলো মানুষকে, তার সাথে তো কোনো আপোষ হতে পারে না। তার মানে কাছে বিচারটা কিভাবে দিবে আপনি বলেন? নীলোফার চৌধুরী মনি, এই নেতৃত্ব কি তাহলে আসলে শিক্ষার্থীদের হাতে নেই? শিক্ষার্থীদের হাতেই আছে। শিক্ষার্থীরা কিন্তু অবুঝ না, বরং আমার চেয়ে, আপনার চেয়ে, আমিন ভাইয়ের চেয়ে অনেক বেশি বুঝে। আমরা এতদিন মনে করেছিলাম এরা ফার্মের মুরগি, এরা বাইরে যায় না, এরা অনেক কিছু, এবং দেখেন এরা কিন্তু এখন নির্দলীয়দের হাতে চলে গেছে। তারা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মনে মনে কেউ কোনো রাজনীতি ভালোবাসলো ভোট দেওয়ার মতো, তারা কিন্তু ওপেন কোনো রাজনীতি করে না, ওই নিয়ে তাদের মাথা ব্যথাও নাই। এই প্রজন্মের সন্তানরা যারা এতগুলো লোক মারা গেল, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয় কম ছিল। আপনি সাইদের কথা বারবার বলতেছিল আমিনুল ভাই, আমি যদি বলি সেই সাইটটার
আপনারা বিচার করবেন, তদন্ত করবেন, সমস্ত ভিডিও ফুটেজ থেকে শুরু করে সবকিছু ওপেন গুলি করলো। একটা গুলি করলে একটা মানুষ মারা যায়। একটা পুলিশ অফিসার বলছে তার ছেলে মারা যাওয়ার পরে তার বসরা ফোন করে যে স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি করা লাগে, অথচ ওই পুলিশ অফিসার কিন্তু নিজে যখন মারছে তখন কিন্তু শত শত গুলি সে অপচয় করছে। আমি সেটা সাইদের দিকে আসছি। সাইদকে যখন মারলো পুলিশ, এটা সবাই জানে, আপনারা জানেন, তারপরে আরেকজনের নামে মামলা হয় কেমনে? 16 বছরের একটা ছেলেকে জেলে তোলা হয় কেমনে? পুলিশটা কোথায়? পুলিশের তো একটা নাম্বার আছে, প্লেট আছে, নাম আছে, নামটাও বের করলো, জনগণই বের করলো। সেই পুলিশকে তো আমরা অ্যারেস্ট হতে দেখলাম না, আমরা তো কাঠগড়ায় উঠতে দেখলাম না, আমরা তো তাকে রিমান্ডে নিতে দেখলাম না। অথচ আপনি যেটা বললেন রাজনীতি, আমি রাজনীতি করি কিসের জন্য, বা আমিনুল ভাই রাজনীতি করে কিসের জন্য? জনগণের মঙ্গলের জন্য, জনগণ যাতে ভালো থাকে সেই জন্য। সেইখানে যদি আমার সন্তানরা রাস্তায় পাখির মতো গুলি খেয়ে মারা যাচ্ছে, বলছেন যে বিচার তো আর আমরা, তদন্ত তো আমরা করছি না, আমরা তো আহ্বান করেছি জাতিসংঘ সহ আন্তর্জাতিক অ্যামনেস্টিকেও যে আপনারা আসেন। এখন তাহলে আপনার রাস্তাটা কোন জায়গায়? কিন্তু মনে আপা বলে শেষ ফিনিশিং দিয়ে ফেলেছেন যে খুনির সাথে কোনো আপোষ নেই। তার মানে দাবিটার কোটা সংস্কারের না। আমি শোনেন, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, যখন প্রথম দিন সাইদ সহ মারা গেল 6 জন, ওই দিনই তো মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন, উনি 2টা দিন সময় চেয়েছিলেন। সেই সময়টা যদি দেওয়া যেত না, যদি দাবিটা যদি তো কোটা সংস্কারের হইতো, তাহলে অন্তত আমি একটা খুব ক্লিয়ার, একটা মৃত্যু কিন্তু আমি ফেরত আনতে পারবো না, সেটা দাবি মানলেও না মানলেও। কিন্তু ওই দিন যদি একটু ধৈর্যটা ধরতাম, এতগুলো মায়ের বুক তো খালি হতো না। আমার কাছে বেশ কয়েকটি ভিডিও আছে, দেখানো যাবে না। পুলিশ যদি গুলি করে, আমি এখনো পুলিশকে দোষীও বলছি না অথবা নির্দোষও বলছি না। একটা মোমেন্টে যখন পুলিশ সামনে দিয়ে গুলি করবে, তাহলে মারা যাবে সামনে যারা আছে তারা, অথবা পেছন দিয়ে গুলি করলে পেছনে যারা আছে তারা মারা যাবে। মাঝখানে একটা লোক কি করে মারা যেতে পারে? একটা শব্দ হলো, একজন লোক মরে গেল, কিভাবে মারা গেল? আচ্ছা, চট্টগ্রামের আপনার টিভিএস পত্রিকায় যে অনুসন্ধানী প্রতিবেদন, যে 6 তলার ছাদে বাচ্চা ছিল, সেখানে তার মাথায় গুলি লেগেছে। এখন বলা হচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। 6 তলা যদি আমি ধরি, তাহলে একটা ফ্লোর যদি আমি 10 ফিট করে ধরি, 60 ফিট নিচে এসে আপনার বরাবর হরিজন্টাল না হয়ে ডিরেক্টলি হেলিকপ্টার দিয়ে গুলি করা সম্ভব কিনা? কার পতনের কথা দফাগুলোতে ছিল না, কিন্তু তাদের শরীরী ভাষা কিংবা এই বিক্ষোভের ভাষা কিন্তু আমরা এখন প্রায় সেটি দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় আসলে কয় দফার আন্দোলন? আমি ওই কথাটাই বলছিলাম যে মনে আছেন, আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে মিছিল করেছি। আমরা 90 সালে এরশাদের পতনের পরে সমস্ত প্রশাসন কিন্তু আমাদের পক্ষে চলে এসেছিল, পুলিশ সহ। আমরা কিন্তু কোনো স্থাপনায় আগুন দিই নাই, কেউ বলতে পারবে না। কিছু বিক্ষুব্ধ নেতা কর্মী এরশাদের মন্ত্রীদের বাড়ির দিকে 2টা ঢিল মেরেছিল। এই জন্য আমি আমার সন্তানরাও কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, এই জন্য আমি মনে করি কোনো শিক্ষার্থীরা কিন্তু এই সাবভার্সিভ অ্যাক্টিভিটির সাথে ইনভলভ নেই। কোনো শিক্ষার্থী কিন্তু আজকে আমি নিজের কানে যে স্লোগান শুনেছি সায়েন্স ল্যাবরেটরিতে, 75-এর হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার, আমি কিভাবে মনে করি এই স্লোগান যারা দেয় তারা সাধারণ শিক্ষার্থী বা নেতৃত্বে তারা, আমি কিভাবে এটা বিশ্বাস করি? এটা তো কোনোদিন স্বাভাবিক স্লোগান হতে পারে না। না, আমরা অস্বাভাবিক স্লোগান তো সেই রাতেও শুনেছি। এখন তার পেছনে কারা সেটাই বলছি। এই জন্য বলছি যে আমি যেহেতু এটা ক্লিয়ার, একটু রাজনৈতিকভাবে গভীরে গেলে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যায় যে এর ঘটনা প্রবাহগুলো অনেক লম্বা। তো এখনই আমি বলছি না, কিন্তু এখানে যে সাধারণ শিক্ষার্থীদের হাতে যে মুভমেন্টটা নেই, তাতে আমার কোনো সন্দেহ নেই। তো এমন তো না যে বাংলাদেশের জামাত এই প্রথম নিষিদ্ধ কোনো রাজনীতি। এই দলটি পাকিস্তান আমলেও কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির কারণে 59 সালে নিষিদ্ধ হয়েছিল, আবার 62 সালে নিষিদ্ধ হয়েছিল। ওরা কিন্তু এই দলটি প্রতিষ্ঠার পর থেকে সারাক্ষণ মানুষের খুন এবং রক্ত নিয়ে কিন্তু রাজনীতি করেছে, এবং বাংলাদেশেও কিন্তু স্বাধীনতার পরে তারা নিষিদ্ধ ছিল। তো সুতরাং এটা আইনগত একটা বিষয়, এটাকে আমি মনে করি যে এটা এই জায়গায় ঠিক আছে। বাট এই সমাধানটাও আমি মনে করি যে এটা শুধু তো আওয়ামী লীগের একার বিষয় নয়, এটা এখানে যে ভেস্টেড কর্নার যেগুলো আছে তাদেরকেও চিন্তা করতে হবে, এবং যারা নেতৃত্বে আছে আজকে শিক্ষার্থীরা, তাদেরকেও ভাবতে হবে আমাদের আলটিমেট টার্গেটটা কি। আমিও তো ওদের সাথে মনের দিক থেকে সাপোর্ট করি, বাট ওদের সাথে তো আমাদের কথা হয় না। আমরা ওই যে ওদেরকে যা যা বলে দেখি, আজকে যেমন দেখলাম লাশের ভিতর জীবন দে নইলে গদি ছাইড়ে দে। এই যে লাশের ভিতর জীবন দেওয়া তো সম্ভব না। তার মানে কি, যদি আজকের প্রধানমন্ত্রী, আগে অনেক কথা বলতাম বিনা ভোটের প্রধানমন্ত্রী, নিশিরাতের প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে যদি মিনিমাম যদি দেশপ্রেম থাকতো, দলপ্রেম থাকতো এবং এই সন্তানদের প্রতি ভালোবাসা থাকতো,
কারণ উনি তো মনে করে এই দেশ আমার 14 গোষ্ঠীকে মেরে ফেলছে, এই দেশে কোনো মানুষ থাকে না। উনার মধ্যে যদি থাকতো তাহলে আজকের এই মুহুর্মুহু এত জীবন যাচ্ছে, এত মানুষ রাজপথে নেমে গেছে সমস্ত বাংলাদেশে, উনি ওই কথা চিন্তা করে সুষ্ঠু সুরাহার ব্যবস্থা করতেন। সুষ্ঠু সুরাহা কি হতে পারে? এটাই তো জীবন না যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতা তো রিভলভিং চেয়ারের মতো ঘুরে ঘুরে আসে। অনেক দিন তো ছিলেন, 15 বছর থেকে তো মানুষকে বিশে তুলেছেন। এখন এক দফা আমার, এবং সেখানে কথা কিন্তু একটাই, আপনি বলেন প্রত্যেকটা কারণে প্রত্যেকটা মুহূর্তে আওয়ামী লীগ ভুল করছে, সরকার ভুল করছে। তাদের 4 দিন রেখে দিল, তাদেরকে চালান দিল না। এটা কোনো পৃথিবীর কোনো আইনে নাই 4 দিন রাখা। 24 ঘন্টার বেশি ডিবি রাখতে পারে না, পুলিশ রাখতে পারে না। সেইখানে তারা 32 ঘন্টা অনশনের পরে তাদেরকে বাধ্য হলো। এই যে তাদেরকে কোথায় কিভাবে রাখছে সেটাও বলে নাই। তারপরে আরেকটা খানাপিনার একটা ব্যাপার, তার বাপ মায়ের আয়না খাওয়ানো, তাদের আয়না খাওয়ানো। যাদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, আমার অধিকার আছে, আমি চাইতেই পারি। ওরা কি বলেছে? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার নিজেকে বলেছে। বলার পরে কি বলেছে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। হ্যাঁ, বলতেই পারে। যে গাছ যে ফলদায়ক সে নাকি নুয়ে থাকে। সরকারের এত আস্ফালন কোথা থেকে? জনগণের সার্ভেন্ট হয়ে এত আস্ফালন কোথা থেকে আসে? কারণ জনগণের ভোটে তার হতে হয় নাই। আমাদের সন্তানরা বলেছে যে গার্ডিয়ানদের নামতে হবে। বিএনপির কেউ কিন্তু এমন না যে তার বাচ্চা কাচ্চা নাই, প্রত্যেকেই মা বাবা। 2-1 জন যদি সচেতন নাগরিক হিসেবে তারা নামতে পারে, এবং মানবিকভাবে তারা এদের সাথে একত্রতা ঘোষণা করেছে আরো 10-15 দিন আগে। বিএনপি কিন্তু ওপেন বলেছে, এখানে লুকোচাপার কিছু না, আপনাদেরকে নিয়েই বলেছে।